দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোস্তফা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। 1969 সালের 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া মোস্তফা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন এবং ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। 90-এর দশকের শেষের দিকে তিনি কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতাও করেন। মোস্তফা খামেনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডারের একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো। বর্তমানে 56 বছর বয়সে মোস্তফা খামেনি এমন এক সময়ে দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়ায় থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। দুবাইয়ে তাদের দূতাবাস ভবন সংলগ্ন পার্কিং লটে ড্রোন আঘাত করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি দুবাইয়ে আমাদের দূতাবাস নিয়ে মিডিয়া রিপোর্টগুলো দেখেছি। এখানে আসার কিছুক্ষণ আগে আমি সবশেষ যে খবর পেয়েছি তা হলো দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন চ্যান্সারি ভবন সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত হেনেছে। এরপর সেখানে আগুন লেগে যায়। তিনি আরো বলেন, সেখানকার সব কর্মীরা নিরাপদে রয়েছেন। আপনারা যেমনটা জানেন, আমরা আগেই বিভিন্ন কূটনৈতিক স্থাপনাগুলো থেকে আমাদের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছিলাম। তবে আমাদের দূতাবাসগুলো একটি সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার মুখে পড়েছে। মার্কিন দূতাবাসটি শহরের জনবহুল এলাকায় ব্রিটিশ ও সৌদি দূতাবাসের কাছে অবস্থিত। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এখনও নিজেদের সবচেয়ে আধুনিক অস্ত্র তারা ব্যবহার করেনি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েল ও মার্কিনীদের বিরুদ্ধে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য প্রস্তুত। মঙ্গলবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেনিকের বরাত দিয়ে বলেছে, এই চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাব শত্রুদের কল্পনার চেয়েও বেশি সময় ধরে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, একদম শুরুতেই সব আধুনিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছা আমাদের নেই। চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে শিশু ইরাকে ধর্ষণ পরবর্তী গলা কেটে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার সীতাকুণ্ড পৌর সদরের ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মঙ্গলবার ভোরে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসক ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী শিশুটির শরীরে গুরুতর আঘাতের আলামত পাওয়া গেছে। শরীরের অভ্যন্তরীণ অংশে আঘাতের মাত্রা ছিল অত্যন্ত বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগে শিশুটি ইশারায় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছিল এবং একটি নামও নির্দেশ করেছিল। তবে তা পুরোপুরি স্পষ্ট ছিল না। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছিল, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল ও গার্মেন্টস সহ পাশাপাশি থাকা 8টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন হাওলাদার।
এ সময় তার সঙ্গে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সকালে একটি দোকানে বালিশে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল, গার্মেন্টস ও অন্যান্য দোকানে ছড়িয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুন লাগার পর কিছুই বের করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন এবং ছাত্রদল নেতার সহযোগিতায় কিছু সহায়তা পেয়েছেন ক্ষতিগ্রস্তরা। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে। এই হলটা থাকলে দশটা তো ওই জায়গায় না সবসময় আমার একটা ছেলের মতন, হয়তো আমাদের বয়সের ভিতরে পার্থক্য, তার পিছনে সে আমার ছেলের মতন আমার কাছে সব। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে জামায়াত ইসলামীর এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলয়ে অবরুদ্ধ করে রাখা হয় নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে। মঙ্গলবার ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াত ইসলামের পেশাজীবী ফোরামের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। সেই সঙ্গে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে আব্দুল্লাহ আল আমিন অবরুদ্ধ থাকেন। পরে অতিরিক্ত পুলিশ তাকে উদ্ধার করে। ইফতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জ জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে মঞ্চে বসেননি এমপি আল আমিন। পরে বক্তব্য দেওয়ার সময় এমপি আল আমিন বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসবো না। এরপরই হাতেম মঞ্চ থেকে উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, অতিরিক্ত ফোর্স পাঠিয়ে এমপিকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসলে আমি বসতে পারতেছি না, দুঃখিত। আমি ফ্যাসিস্টের দোষরদের এখানে দেখার কারণে আমি বসতে পারতেছি না, কিন্তু আমি আমার আপনাদের সম্মানে এখানে এসেছি। আমি দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বিশ্বাসপাড়া খালপাড় এলাকায় ইটের সলিং রাস্তার ইট তুলে অবৈধভাবে মাটি বহনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, খালপাড়ের সলিং রাস্তার বিভিন্ন অংশ থেকে ইট তুলে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই ইট অপসারণ করে ট্রলির মাধ্যমে মাটি বহন করে বিভিন্ন ভরাট কাজে বিক্রি করছেন আফতাব ও হারুন নামের দুই মাটি ব্যবসায়ী। এতে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি অর্থে নির্মিত রাস্তার ইট উঠিয়ে মাটি ব্যবসা করা হচ্ছে। ইট পুনর্বিছানো ছাড়াই কাজ শেষ করে চলে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী একটি ভেকো আটকিয়ে রাখেন। তাদের দাবি, রাস্তা পুনর্ব্যবস্থায় ফিরিয়ে না দেয়া পর্যন্ত সেটি ছাড়া হবে না। অভিযোগের বিষয়ে জানতে মাটি ব্যবসায়ী আফতাবের মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। অপর ব্যবসায়ী হারুন বলেন, আমি নিজে ইট উঠাইনি, ইট উঠিয়েছে শফিক মেম্বার। শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমেদ বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, কেন এবং কিভাবে রাস্তার ইট তোলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। আমার রাস্তা আমারটা ঠিক করে দিক, আমাগো চলাচল। তখন নতুন বাজার আসলো, আসার পরে তার সাথে কথাবার্তা রইলো, মানে আমাকে গ্রামে মাত্র বাজার ছিল। এটা হলো হারুন উঠাইছে। হ্যাঁ, হারুন মেম্বার ছিল আমি গত আনুমানিক এক সপ্তাহ আগে শুনেছি যে তেলজুড়ি বিশ্বাসপাড়া খালের পশ্চিম পাড়ে সরকারি ইটের রাস্তা থেকে ইট তুলে সেখান দিয়ে বেকু দিয়ে মাটি কেটে মাটি আনা হচ্ছে। শুনেছি প্রতি রাত্রে 7 থেকে 8টি গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করছে। অনেক মানুষ ফোন করে আমাকে বলছে যে বা রাত্রে ঘুমাইতে পারছি না। একে তো আপনারা জানেন যে মাটি কাটা নিষিদ্ধ এবং এই ট্রলি চলাচল করে মানুষের রোজার মাসে
মানুষের খুব কষ্ট দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা বিশেষ করে যেটা না বললেই নয়, যে ইটের রাস্তা, সরকারি রাস্তা থেকে ইট তুলে মাটি আনা, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা শুনেছি, অনেকে আমাদের কাছে জানিয়েছেন। আমরা ইতিমধ্যে ইউনো স্যার এবং ইসলাম স্যারের সাথে কথা বলেছি, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামটি বরাবরই বেশ জনপ্রিয় ক্রিকেট বিশ্বে। ভারত ও অন্যান্য দেশগুলোর ক্রিকেট অনুরাগীদের কাছেও এই মাঠের গুরুত্ব ঢের। এই মাঠের গ্যালারিতে দর্শক থাকে বরাবরই বেশি। এই মাঠের টিকিট নিয়ে হাহাকারের গল্পটাও বেশ পুরনো। এবার দর্শকদের সেই সমস্যা বা কষ্ট লাঘবের দায়িত্ব নেওয়া হচ্ছে। ৬৭,০০০ ধারণ ক্ষমতার মাঠটির আসন সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ৮৫,০০০। কলকাতার ক্রিকেট ভক্তদের কথা ভেবে বাড়ানো হচ্ছে ১৮,০০০ আসন। এতে করে হাই ভোল্টেজ ম্যাচ আয়োজনে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সঙ্গে ইডেনও বিবেচিত হবে। আইসিসির আয়োজনের ফাইনাল সাধারণত আহমেদাবাদেই হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনাল সেখানেই হয়েছিল। চলমান টি-20 বিশ্বকাপের ফাইনালের ভেন্যু আহমেদাবাদ। এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা ১,৩২,০০০। ইডেনের আসন সংখ্যা বাড়ানোর পরও নরেন্দ্র মোদী স্টেডিয়াম এগিয়ে থাকবে ৪৭,০০০ আসনে। ইতিমধ্যে ইডেনের আধুনিকায়ন করার জন্য সিএবি দরপত্র আহ্বান করেছে। যে কোম্পানি দায়িত্ব পাবে তাদের কাজ শুরু করার ১.৫ বছরের মধ্যে তা শেষ করতে হবে। ধারণা করা হচ্ছে চলতি বছরের আইপিএল এর শেষেই ইডেনের সংস্কারের কাজ শুরু হবে। সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যে নতুন সাজে দেখা যেতে পারে ইডেনকে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা ১১টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।